কথা ছিল সন্তানের জন্য চকলেট নিয়ে আসবেন সৌদি আরব থেকে। সেই চকলেটের বদল নিজেই আসলেন কফিনে করে। স্বামীর লাশ নিতে এসেছেন স্ত্রী ও সঙ্গে নিয়ে এসেছেন তাদের ছোট্ট মেয়েকে। এটাই আপনার স্বামীর মরদেহ। ওরা দুদিন আগে আসছে। এখন আপনি এইদিকে দেখেন, ওনার নাম টাম সবকিছু লেখা আছে। আপনি দেখে পাঠানো কি নামে তো 2-3 ব্যক্তি হতে পারে। এই নাম্বারটা কি এখানে? আজকে আমি মর্মাহত যে আমাকে আমার এক ভাই তার জীবিত, সে বাংলাদেশ থেকে গত ডিসেম্বরে সে বাংলাদেশ থেকে জীবিত গেছে সৌদি আরব, কিন্তু আজকে তার মৃত্যুদেহ নেওয়ার জন্য তার পরিবার সহ আমরা এখানে হাজির। আসলে আমি আপসেট। আমার 32 বছর জীবনে আমি দীর্ঘদিন সৌদি আরবে আমি বাংলা মিশনের প্রতিনিধি ছিলাম, আমার দেশের প্রতিনিধি ছিলাম। আমরা বিভিন্ন ক্রাইম নিয়ে আমরা কাজ করেছি, বিভিন্ন প্রবাসীদের দুঃখ সুখ নিয়ে কাজ করেছি, কিন্তু আমাকে আজকে যে পরিস্থিতির শিকার আমি আজকে, সেটা হলো আমার কাছে খুবই একটা, আমি খুবই মনের থেকে, এই যে মহাসিন মারা গেছে তাকে আমি খুবই মহব্বত করতাম। তার বাবা একজন আলেম, তারা ফুল পরিবারই হলো আলেম সমাজ, তার ভাই ব্রাদার সবাই। সেখানে আমি যেটা ধারাবাহিক তার কিডন্যাপের পরে যে জিনিসটা জানলাম ফেসবুকের মাধ্যমে, তখন আমি গিয়ে তার ভাই একজনকে জিজ্ঞাসা করলাম, কেউ এই ব্যাপার? বললো যে হ্যাঁ, আমার ভাই তো কিডন্যাপ হয়ে গেছে। আমি আচ্ছা, আমি দেখতেছি। তখন আমার যে লিঙ্কগুলো ছিল রিয়াদে, আমি তাদের কাছে লিঙ্ক পাঠালাম এবং বললাম যে একে কোথায় কিভাবে পাওয়া যায় এবং তোমরা আইনি সহায়তা নাও প্রশাসনের। আসলে আজকে আমার প্রবাসী ভাইদেরকে বলবো যে আমি দীর্ঘদিন আমার প্রবাসী ভাইদের যে খেদমত করেছি, তারাও আমার এই বয়সটা হয়তো দেখবে আপনাদের মাধ্যমে। যখনই মহাসিনকে তারা কিডন্যাপ করে নিয়ে যায় 17 তারিখে, 18 তারিখে তাকে হত্যা করে। কিন্তু কারা নিয়েছে? যখনই সে রাত্রে 11:30টায় দোকান থেকে, অফিস থেকে বাসায় যাচ্ছে, প্রতিমধ্যে তাকে নিছে। তার সাথে আরেকটা ছেলে ছিল ইসমাইল। সেই ইসমাইলকে তারা আহত করছে, কিন্তু ইসমাইল ভয়ে কোনো ভূমিকা নিতে পারেনি, যেহেতু এই মোর্শেদ আলমই তাকে ভিসা দিয়ে নিছে এবং মোর্শেদ আলম তাকে আকামাও দেয়নি। গত 4টা মাস সে আকামা ছাড়া, এখন অবৈধ হয়ে গেছে। হয়তো সে অন্যখানে ভেগে যাবে, হয়তো পুলিশের কাছে ধরা খাবে, হয়তো তাকে দেশেও পাঠিয়ে দিতে পারে। এইভাবে মোর্শেদ আলম হাজারো মানুষকে নিয়ে এইভাবে মানে প্রতারণা করছে। কিন্তু যখনই এই মোর্শেদ আলমকে আমি চিনি আমার লক্ষ্মীপুরের ছেলে হিসাবে, সে কোরবানির সময় আমার বাড়িতে আসছে, কিন্তু আমার বাড়ির পাশে যে একটা ছেলেকে সে সৌদি আরবে নিছে, তার অফিসে চাকরি করে, সে এগুলি কিছু বলেনি। কিন্তু আমি আমার বাসায় যখনই সে গেছে, তখন আমি রিয়াদের একটা কিডন্যাপিং গ্রুপ সুলতান নামের, তাদের গ্রুপের একটা ছবি দেখালাম। আমি বললাম যে এই যে কিডন্যাপার সুলতান, এর সাথে তোমার ছবি কিসের? বললো যে ভাই, একটা প্রোগ্রামে গেছি আমি, সেই প্রোগ্রামে বন্ধু বান্ধব হিসাবে ছবি তুলছি। আমি কি, এরা তো খুবই ক্রিমিনাল, এদেরকে শায়েস্তা করার জন্য আমি ভূমিকা নেব। সে আমার এই কথা শুনে বললো, ভাই পারবেন না। কেন? বলে এরা খুবই কঠিন, খুব শক্তিশালী। আমি এর চেয়ে বড় শক্তিশালী আমি ওখানে জেলখানায় ঢুকাই দিয়েছি। আর সৌদি সরকারের কাছে কোনো শক্তিশালী খাটে না। সৌদি আরবের মন্ত্রী হলো সে দুর্নীতি কিংবা যে কোনো অপকর্মের সাথে থাকলে সৌদি সরকার তাকে আইনের আওতায় আনবেই। আমি এটা দেখব। এই কথা বলে আমি যখন করলাম, পরবর্তীতে এই মোর্শেদ আলম, কিন্তু এই ঘটনা ঘটার পরে মোর্শেদ আলম আমার সাথে আর যোগাযোগ করে না। আমি আমার ফেসবুক লাইভ থেকে আমি বললাম যে আমার এই ভাইকে তোমরা যেখানে পারো তোমরা তাকে উদ্ধার করো। আমার প্রবাসী লক্ষ্মীপুর জেলা বিএনপির বিভিন্ন ভাই ব্রাদার ফেসবুকে তারা লেখালেখি করছে তাকে জীবিত উদ্ধারের জন্য, অনুসন্ধানের জন্য। কিন্তু এই মোর্শেদ আলম আর আমার সাথে যোগাযোগ করেনি। তার মানে আমি বুঝে নিছি যে এই মোর্শেদ আলমের ভিতরে কোনো রং আছে। কিন্তু পরবর্তী আমি যেটা জানলাম যে ওখান থেকে এদেরকে অপহরণ করার পরে ওই সুমিসি থেকে তাকে নিয়ে গেছে মানভুয়া, হাইপার মদিনা মার্কেট নামের একটা জায়গা আছে, ওখানে নিয়ে মোর্শেদের লোকেরা এবং এই কিডন্যাপার গ্রুপ সুলতান এবং আফেল গ্রুপ, এরা সবাই ওখানে প্রচুর মারছে, 30-35 জনে। যখন মারছে সে প্রচন্ড আহত হয়ে গেছে, সে লড়তে চড়তে পারে না। তখন আরেক কিডন্যাপারের গাড়িতে মুয়াসিনের লাশটা তুলে দিস। সে আলখারিজ রোডে, রিয়াদ এবং আলখারিজের মাঝামাঝি একটা জায়গা, ওখানে তারা বাকি মাইক দিয়ে তার লাশটা ফেলে দিছে মরুভূমিতে। এই চলে গেল তার হিস্ট্রিটা আমি রিয়াদের থেকে সংগ্রহ করা। কিন্তু পরবর্তীতে যে এই যে মানে দীর্ঘদিনের যে ঘটনাগুলি সে ঘটাচ্ছে, মানে মুয়াসিনের শালা সে থানায় গেছে রিপোর্ট করতে, সেখানে গিয়েও তাকে মানে থ্রেট করছে যে যেন মানে তোমরা থানা কিংবা আইনের বেশি করো না, ওরা কিন্তু শক্তিশালী, তোমরা বিপদে পড়ে যাবা, হ্যাঁ তোমরা কিছু করতে পারবা না। এইভাবে তাদেরকে থ্রেট করতো, তার মামা শ্বশুরকে এবং তার শালাকে। তো ভয়ে আর সৌদি আরবে কেউ কোনো কিছু করতে যায়নি তারা।
এবং তাদের সাথে থানার সামনে সে ছবিও তুলছে যে কিডন্যাপার গ্রুপকে দিয়ে দিবে তোমাদের বিরুদ্ধে এই ছেলে এই মানে তোমাদের আইনের আওতায় আনার জন্য সে কাজ করতেছে, তাকেও মানে কিডন্যাপ করতে হবে। এবং অন্যান্য সময় দেখা গেছে অন্যান্য মামলা খুনের মামলার যে কোনো মামলার বাদীদেরকে তারা সৌদি পুলিশের কাছে যে কোনো ভাবে ভুল ব্যাখ্যা দিয়ে ধরাই দিয়ে তারা এখন জেলে আছে। সেটাও আমি পরবর্তী ইনশাআল্লাহ বলবো আমাদের সাইফুল রাজীবের মাধ্যমে, সেটা জানতে পারবে সবাই। প্রতিমধ্যে আমি যেটা দেখলাম যে ওখান থেকে তারে মারার পরে যে সে যে কাজগুলো করছে, যে তার সিগনেচারকে জাল করে সে ওখানে বুঝাইছে যে কফিলের সাথে তাদের সাথে কোনো লেনদেন নাই, 17 দিনের বেতন পাবে এরকম ভাবে। এবং যখনই মুহাসিনের ওয়াইফের কাছে তাকে ফোন দিত, মুহাসিনের ওয়াইফ জিজ্ঞেস করলে সে বলতো না বেঁচে আছে, যারা নিছে তারা মারে না, তারা খাওয়ায়। তাহলে সে এটা জানলো কিভাবে? আর আপনারা সবাই জানেন, প্রবাসে যারা জান নাই, দেশে যারা আছেন আপনারা সবাই জানেন, সাংবাদিক ভাইরাও জানে যে সৌদি আরব এমন একটা দেশ, আমার মোবাইলটা যদি আমার সাথে থাকে কিংবা আমাকে ধরে নিয়ে যায়, সৌদি প্রশাসন ট্যাগ করলে সাথে সাথে আমি কোথায় আছি, আমি যদি গর্তের ভিতরে থাকি সেখান থেকে ধরে নিয়ে আসবে। তাহলে মুহাসিনের একটা মোবাইল সেখানে আছে এবং মোর্শেদের একটা মোবাইল আছে, এই দুইটা মোবাইলকে সাথে সাথে গিয়ে ট্যাগ করলে রাত্রে বেলায় মুহাসিনকে জীবিত উদ্ধার করা সম্ভব ছিল। অতএব এর ভিতরে হয়তো মোর্শেদের কোনো অপকর্ম সে জেনে গেছে, এই জেনে যাওয়ার কারণেই ক্ষোভের থেকে সে তাকে সিস্টেমে অপহরণের নাটক সাজায়, তাকে হত্যা করে তার সেই কিছুকে তার যে অপকর্মগুলো জেনে গেছে সেটাকে কবর দিয়ে দিল। কিন্তু সেটা আমি মনে করি যে সেটা পারবে না। আমি বাংলাদেশ রিয়াদ দূতাবাস এবং আমার বাংলাদেশি কমিউনিটি যারা আছে তাদের সহায়তায় এবং বাংলাদেশের প্রশাসনের সহায়তায় তার পুনরায় বাংলাদেশে তার লাশ যেহেতু আসছে এটাকে পোস্টমর্টম করে আবার তাকে আমরা পোস্টমর্টমের মাধ্যমে রিপোর্ট এনে মোর্শেদকে 1 নম্বর আসামি করে এবং বাকি যারা আছে যাদের নাম আমার কাছে আছে আমি সেই নামগুলো আপনাকে দিয়ে দেবো, তাদেরকে আসামি করে সৌদি আরব থেকে শুরু করে বাংলাদেশ পর্যন্ত তাদেরকে আমি আইনের আওতায় আনবো। এবং কোনো প্রবাসী যেন প্রবাসে গিয়ে বাংলাদেশের সুনাম নষ্ট না করে, আর কোনো মায়ের সন্তান যেন এভাবে মৃত্যুর মুখে না হয়, কোনো সন্তান যেন এতিম না হয় এবং কোনো স্ত্রী যেন বিধবা না হয়।